শহরের একজন ক্রাইম রিপোর্টারের বান্ধবীকে খুনের পর খুবই নির্মমভাবে খুন করা হয়, সাথে তার বয়ফ্রেন্ডকেও। এই জন্য ওই ক্রাইম রিপোর্টার বান্ধবীর খুনের রহস্যের তদন্ত শুরু করে। আর এই তদন্তে উঠে আসে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 30 বছর যাবৎ বিভিন্ন শহরে একই প্যাটার্নে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এমনকি অনেককে নির্মমভাবে খুনও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 30 বছর আগের কিলার কি এখনকার খুনগুলো করছে, নাকি নতুন করে কোনো কিলার তৈরি হয়েছে? ওই ক্রাইম রিপোর্টার কি সকল রহস্যের সমাধান করে খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি সে নিজেও তার শিকারে পরিণত হবে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2026 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি চিকাটিলোর কথা। সাল 1999, হায়দ্রাবাদের রাজাচন্দ্রপুরম। সময়টা মধ্যরাত। স্থানীয় একজন রাজনীতিবিদ দুজন নর্তকী নিয়ে যাচ্ছেন। কিছু সময় পর একজনকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে অন্যজনকে নিয়ে তার রেস্ট হাউসে চলে যায়। এই মেয়েটির নাম লিচি। লিচি বাড়ি ফিরে কাপড় চেঞ্জ করতে যাচ্ছিল। তখনই লিচি লক্ষ্য করে কেউ তার ঘরে ঢুকে পড়েছে। সিন চলে যায় পরদিন সকালে। গতকাল যে মেয়েটি রাজনীতিবিদের সাথে গিয়েছিল তার নাম রানী। রানী ফিরে এসেই ঘরের দরজা খোলা মাত্রই দেখে ভিতরে বেডের উপর লিচির ডেড বডি পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এমনকি কিলার যাওয়ার সময় লিচির চুলে বেলি ফুলের একটি মালা রেখে গেছে। রানীর সাথে সাথে থানায় ছুটে যায়, কিন্তু লিচির ঘটনা শোনার পরও পুলিশ কোনো গুরুত্ব না দিয়ে রানীকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়। সিন চলে আসে প্রেজেন্টে। আমাদের সন্ধ্যা নামে একটি মেয়েকে দেখানো হয়। সন্ধ্যার 5টায় একটি ঘটনা ঘটেছিল। এখনও সে ট্রমা থেকে সে বের হতে পারেনি। এই জন্য মাঝে মধ্যেই সে স্বপ্নে ওই ঘটনা দেখে। তেমন আজও সে স্বপ্ন দেখে চমকে উঠেছে। সন্ধ্যা মূলত একটি নিউজ চ্যানেলে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করে। এই সন্ধ্যার কলিগ ববি। শুধু কলিগ বললে ভুল হবে, ভালো বন্ধুও বটে। সন্ধ্যা ইদানিং একটি ফিকশনাল ক্রাইম শো নিয়ে কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই সন্ধ্যার শোয়ের স্ক্রিপ্টটি চেঞ্জ করে দেওয়া হয়েছে বলে সন্ধ্যা এডিটরের সাথে দেখা করে। কারণ সন্ধ্যা এই ধরনের কাজ করতে চাচ্ছে না। অবশ্য এডিটরের কথা, এখানে কাজ করতে হলে এভাবেই করতে হবে। এই জন্য একসময় মন খারাপ করে ক্যাফেটেরিয়াতে চলে যায়। এর সন্ধ্যার বয়ফ্রেন্ড অমর। যে কোনো পরিস্থিতিতে অমর সন্ধ্যাকে বেশ সাপোর্ট করে। সন্ধ্যা মূলত এই চাকরিটা ছেড়ে দিতে চাইছে। সে চাইছে বিভিন্ন ট্রু ক্রাইম নিয়ে সে নিজে পডকাস্ট শুরু করবে। আর এমনটা একদমই স্বাভাবিক, কারণ সন্ধ্যার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। নিজের পডকাস্ট নিজে করলে তখন আর কারো কথা শুনতে হবে না, নিজেই নিজের বস। ববিও বিগত 2 বছর যাবৎ সন্ধ্যার সাথে কাজ করছে, তাই সন্ধ্যা ববিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার প্ল্যান করে। এরপর ববি চলে যাচ্ছিল, তখন সন্ধ্যা ববিকে মনে করিয়ে দেয় যে তুমি যে আমার গোল্ডের ইয়াররিংস নিয়েছিলে সেটা ফেরত দিবে কবে। ববি বলে, আমার তো মনে ছিল না, মনে করিয়ে দিও, আমি নিয়ে আসব। মূলত আগামীকাল সন্ধ্যার পরিবার অমরদের বাড়িতে যাবে, তাই কাল সন্ধ্যার তার কানের দুল লাগবে। কিন্তু ববি না দেয় সন্ধ্যা ছোট একটি দুল পরেই পরবর্তী দিন তার বাবা, মা এবং দাদিকে নিয়ে অমরদের বাড়িতে চলে যায়। মূলত তারা তাদের বিয়ের কথা পাকা করতে এসেছে। এখানে সন্ধ্যা এবং অমরের পরিবার সম্পর্কে আমি আপনাদেরকে বলে রাখি। সন্ধ্যার বাবা ছোট থেকেই সন্ধ্যাকে সব বিষয়ে সাপোর্ট করে। মা একটু কড়া স্বভাবের। আর এদিকে অমরের বাবা মা একদমই ফ্রেন্ডলি। অমরের মা তো চাইছে বিয়ে করে তার ছেলের বউ আনবে না, বরং তার একটা বান্ধবী নিয়ে আসবে। আর এরকম শ্বশুর-শাশুড়ি পাওয়া একদমই ভাগ্যের ব্যাপার। তো কথাবার্তা শেষ করে সন্ধ্যা তার পরিবার নিয়ে ফিরে যাচ্ছিল। তবে যাওয়ার পথেই ববির বাড়ির কাজের মহিলা এসে সন্ধ্যাদের গাড়ি আটকে সন্ধ্যাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। এর জন্য সন্ধ্যা দ্রুত ববির বাড়িতে ছুটে যায়। আর গিয়েই দেখে মেঝের মধ্যে ববির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পাশে ববির বয়ফ্রেন্ডের দেহ। প্রথমত ববিকে ধর্ষণের পর খুন করা হয়েছে, আর ববির বয়ফ্রেন্ডকে খুব নির্মমভাবে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পড়ে। ইনি লোকাল থানার ইন্সপেক্টর রাজীব। রাজীব প্রথমে এখানে ভিড় সরিয়ে দেয়, আর এরপর নিজের মতো করে তদন্ত শুরু করে। ফরেন্সিক টিমের সদস্যরা আলামত সংগ্রহ করতে শুরু করেছে। খুন হয়েছে নিচের ড্রয়িং রুমে। তবে তদন্তের সাথে রাজীবরা উপরে গিয়ে দেখে উপরের বেডরুমের একদমই খারাপ অবস্থা। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ববি তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করার জন্য যত রকম প্রস্তুতি আছে এখানে নিয়ে রেখেছিল। এটা দেখার পর একরকম সবাই ধারণাই করছে হয়তোবা তারা রোমান্স করার চেষ্টা করছিল, ঠিক তখনই কোনো বহিরাগত ব্যক্তি এসে তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলেছে। আর এরপরই ববিকে ধর্ষণ করে তার বয়ফ্রেন্ডকে সব খুন করে পালিয়েছে। তবে বাহির থেকে জোরপূর্বক ভিতরে ঢোকার কোনো আলামত এখানে নেই। আবার রাজীব এর আগেও বিভিন্ন শোতে সন্ধ্যাকে দেখেছে, তাই সন্ধ্যাকে এখানে দেখে ভাবছিল সন্ধ্যা হয়তোবা তার শোর জন্য এখানে এসেছে। পরে অবশ্য কথা বলে জানতে পারে
ববি সন্ধ্যার বান্ধবী ছিল। তবে এই ঘটনার কয়েকদিন কেটে গেলেও পুলিশ তদন্ত করে কোনো কিছু বের করতে পারছিল না, যে জন্য মিডিয়া বিভিন্ন কথা বলতে শুরু করে। তাই ডিআইজি রাজীবকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব এই কেসটিকে সলভ করার চেষ্টা করো। কথা মতো রাজীব তার টিম নিয়ে তদন্তে নামে। তারা প্রথমেই ববির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। ববির অফিসের কলিগ, তার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে। বেশ কয়েকটি জায়গার সিসিটিভি ফুটেজও কালেক্ট করা হয়। আবার খুনের ঘটনার পর থেকেই সন্ধ্যা প্রতিদিনই আপডেট নিতে থানায় আসছে। এটা দেখে রাজীবও একটু বিরক্ত। রাজীবের কথা, আপডেট দেওয়া আমাদের কাজ নয়, আমাদের কাজ কেস সলভ করা। তাই আমাদেরকে বিরক্ত না করে আমাদের কাজ করতে দিন। কিন্তু রাজীব তো বুঝতে পারছে না সন্ধ্যা কেন আসছে। কারণ সন্ধ্যা যতক্ষণ অফিসে থাকতো ববির সাথে সব থেকে বেশি সময় কাটাতো। তাই অফিসের প্রত্যেকটি জায়গায় বা প্রতিটি মুহূর্তই সন্ধ্যা ববিকে অনুভব করছে। এর জন্য একসময় সন্ধ্যা এডিটরের সাথে কথা বলে, সাথে বিভিন্ন নিউজ চ্যানেলে ববিকে নিয়ে কী বলা হচ্ছে সেগুলো দেখায়। মূলত ববির ঘরের দোতলায় যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দেখার পর বিভিন্ন নিউজ চ্যানেল বলছে ববি হয়তো অনেকদিন যাবৎ তার বয়ফ্রেন্ডের সাথে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। তাই বহিরাগত যে ব্যক্তি প্রবেশ করেছিল বা কিলার, সে হয়তো বা তাদের এই কর্মকাণ্ড দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। মানে খুনিকে দোষ না দিয়ে উল্টো ববির চরিত্রের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সন্ধ্যার কথা, ববি আমার অনেক ভালো বন্ধু ছিল। শুধু বন্ধু নয়, আমার ছোট বোনের মতো ছিল। কিন্তু ওর পার্সোনাল লাইফ সম্পর্কে আমি জানতাম না। এমনকি ওর বয়ফ্রেন্ড আছে সেটা পর্যন্ত আমি জানতাম না। চ্যানেলের টিআরপির জন্য, টাকা ইনকামের জন্য তারা বিভিন্নভাবে ববির উপর দোষ চাপাচ্ছে। আমার সত্যিটা খুঁজে বের করতে হবে। কিন্তু একজন রিপোর্টার হয়ে সন্ধ্যা তো এখানে বসে কোনো কিছু করতে পারবে না। এই জন্য তার ফিল্ডে নামতে হবে। যদিও এডিটর সন্ধ্যাকে বোঝানোর চেষ্টা করে, তারপর সন্ধ্যা এক সময় ডিসাইড করে যে ওর বিষয় জানতে হলে বা সত্যিটা উন্মোচন করতে হলে প্রথমে আমার চাকরি ছাড়তে হবে। এর জন্য সন্ধ্যা চাকরিটা ছেড়েই দেয় আর এরপর নিজের মতো করে পডকাস্ট শুরু করে। সন্ধ্যা গোপনে ববির বাড়িতে গিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে যে এখানে আসলে কি ঘটতে পারে। সন্ধ্যা ধারণা করে ববি হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে বেলকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। ওই সুযোগে কিলার ঘরের মধ্যে প্রবেশ করেছে আর এরপর প্রথমে ববির বয়ফ্রেন্ডকে উপর থেকে নিচে ফেলে হত্যা করেছে। আর ববি তাকে খুঁজতে নিচে আসলে ববিকে ধর্ষণ করে খুন করেছে। তবে এটা শুধুমাত্র তার ধারণা। এখানে একজাক্টলি কি হয়েছে বা কে করেছিল সেটা জানতে হলে তার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করতে হবে। তবে সন্ধ্যা ওই দিন ভালো করে লক্ষ্য করেছে ববি সবসময় একটি চেন পরে থাকতো। ওই দিন যখন ববির ডেড বডি পাওয়া গিয়েছিল ববির গলায় চেনটি ছিল না। এমনকি সন্ধ্যা ববিকে যে ইয়ারিংসটি দিয়েছিল ববির বাড়ি থেকে সেই ইয়ারিংসটিও মিসিং, যেটা পুলিশও ভালো করে জানে। সন্ধ্যা রাজীবের সাথেও দেখা করে এই বিষয়টি শেয়ার করে যে আপনার কি ঘরে কোথাও এগুলো পেয়েছেন। রাজীব তখন সত্যটা বলে যে আমরা বাড়ি তল্লাশি করে এগুলো পাইনি। কিন্তু রাজীব এটাই বুঝতে পারছে না বাইরে থেকে ফোর্স এন্ট্রি হয়নি। ঘরে এত দামি দামি জিনিসপত্র থাকতে শুধুমাত্র গলার চেন আর ইয়ারিং কেন চুরি করে নিয়ে যাবে। তবে সন্ধ্যাও যেহেতু অনেক কিছু জানে আর এই কেস নিয়ে এতটা ইন্টারেস্টেড বা কাজ করছে, তাই রাজীব সন্ধ্যাকেও দেখায় যে তারা কী এভিডেন্স পেয়েছে। মূলত ওই ক্রাইম সিন থেকে তারা একটি শু প্রিন্ট কালেক্ট করেছে আর এটা দেয়ালে কর্দমাক্ত অবস্থায় ছিল। তাই ধারণা করা হচ্ছে যে কিলার ছিল সে হয়তো বা কাদাযুক্ত অবস্থায় প্রবেশ করেছে। এটা শোনা মাত্রই সন্ধ্যার মনে পড়ে সন্ধ্যারা যখন অমরদের বাড়ির দিকে যাচ্ছিল তখন সন্ধ্যা পাশের বাড়ি এক সিকিউরিটিকে তার সুর কাদা পরিষ্কার করতে দেখেছিল। তাই সন্ধ্যার ধারণা এমনটা হতে পারে ওই সিকিউরিটি হয়তো বা খুনি। তাই রাজীবরা ওই সিকিউরিটির খোঁজ করতে চায়। গিয়ে জানতে পারে ওই সিকিউরিটির নাম ছিল জগলু। জগলুর স্ত্রী জানায় খুনের পর থেকে জগলুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে কোনো কন্ট্যাক্টও হচ্ছে না। সন্ধ্যা ধারণা করছে এটা হয়তো বা কোনো লাস্ট মিনিট থট নয়। জগলু যেহেতু এই আশেপাশে কাজ করত, জগলু ভালো করে ববির উপর অবজার্ভ করেছে কখন ববি একা থাকবে বা কখন তার উপর হামলা করা যাবে। সুযোগ বুঝে হয়তো বা জগলু এই ক্রাইমটি করেছে আর এরপর তো সে পলাতক। তবে রাজীবরা জগলুকে একসময় ট্রেস করে ফেলে আর একটি বার থেকে মদ কেনার সময় তারা জগলুকে ধরেও ফেলে। প্রাথমিক পর্যায়ে তারা ধারণা করে তারা ববির খুনিকে ধরে ফেলেছে আর কেসটি হয়তোবা এখানে ক্লোজ হয়ে যাবে। এমনকি পুলিশকে এই কেস সলভ করতে সাহায্য করায় সন্ধ্যার নামটাও ছড়িয়ে গেছে। সাথে সন্ধ্যা যে পডকাস্ট শুরু করেছে সেই পডকাস্টটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ আমি আগেও বলেছি সন্ধ্যা ট্রু ক্রাইম নিয়ে কাজ করবে আর ট্রু ক্রাইমের উপর মানুষের ইন্টারেস্ট একটু বেশিই থাকে। তবে এরপরে একদিন সন্ধ্যা যখন অমরকে নিয়ে হাঁটছিল ঠিক তখনই জগলুর স্ত্রী তার 2 মেয়েকে নিয়ে হাজির হয়। জগলুর স্ত্রীর কথা, আমার মেয়েরা এখন স্কুল কলেজে যেতে পারে না, ওদেরকে রেপিস্টের সন্তান বলা হয়, এমনকি বাড়িওয়ালা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আপনি বলেছেন উনি চেন চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে। সে যদি করে থাকে তার জন্য সে পানিশমেন্ট পাবে। যে অন্যায় আমরা করিনি তার জন্য আমাদেরকে কেন পানিশমেন্ট পেতে হবে?
মোট কথা সে এটাই বোঝানোর চেষ্টা করছে সন্ধ্যা যেটা করেছে তাতে তাদের জীবনটা একদমই নষ্ট হয়ে গেছে। সন্ধ্যাও এই বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় যে সে যেটা করেছে সেটা কি আসলে ঠিক হয়েছে, যোগলু কি খুনি ছিল নাকি তারা ভুল করেছে। তবে এটা নিয়ে সন্ধ্যাকে বেশি সময় ভাবতে হয়নি, কারণ ওই দিন রাতেই সন্ধ্যার কাছে কিলারের কল আসে। কিলার সন্ধ্যাকে বলে, ববির খুনটাকে তুমি যেভাবে উপস্থাপন করেছ তোমার স্টোরিটা আমার অনেক পছন্দ হয়েছে, তবে এটা যদি সত্যি হতো তাহলে অনেক ভালোই শোনাতো। কিন্তু সত্যি তো এটাই, যোগলু খুন করেনি, খুন করেছি আমি। তবে তুমি যদি সত্যিটা সামনে আনতে চাও আমি তোমাকে একটি সুযোগ দিতে পারি। খুব কম সময়ের মধ্যেই আমি আরেকটি খুন করতে যাচ্ছি, দেখি তুমি আমার নাম সামনে আনতে পারো কিনা। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই কিলার আরও একটি খুন করবে, আর এটা সে সন্ধ্যার সাথে একরকম চ্যালেঞ্জই করেছে। তো পরবর্তী দিন সকাল হতেই সন্ধ্যা থানায় গিয়ে রাজীবকে পুরো বিষয়টি বলে যে কিলার তাকে কল করেছিল, তারা হয়তো ভুল মানুষকে ধরেছে। সাথে কিলারের কলের পুরো রেকর্ডটিও শোনায়। রাজীবও রেকর্ডটি শোনা মাত্রই সাথে সাথে ওই নম্বরের ডিটেলস বের করতে বলে। এমনকি ওই নম্বরের তথ্য বের করে নম্বরটিকে ট্রেস করে দেখা যায় ফুটপাতে থাকা এক বৃদ্ধ মহিলার ফোন ব্যবহার করে কিলার কলটি করেছিল। আর এই মহিলা ঠিকমতো দেখতেও পায় না, তাই কে কল করেছিল সে বলতে পারছে না। তাই রাজীব এটা স্পষ্টই বুঝতে পারছে এই কিলার কোনো সাধারণ খুনি নয়, সে যা কিছু করছে সব কিছু পূর্ব পরিকল্পিত, এমনকি তাদের থেকে এক ধাপ এগিয়ে। তো সন্ধ্যা অনেক চিন্তাভাবনা করে পরবর্তী দিন সকাল হতেই তার কাপড় চোপড় প্যাক করে অমরের সাথে বের হয়ে যায়। মূলত সন্ধ্যা যে পডকাস্টটি করেছিল, সন্ধ্যার ওই পডকাস্টটি শুনে ভানি নামে একজন কল করেছিল, যে ববির মতো একজন ভিকটিম। ভানির সাথে কথা বলে সন্ধ্যা এটাও বুঝতে পেরেছে এই ঘটনা শুধু ববির সাথে নয়, আরও অনেকের সাথে ঘটেছে। তাই সন্ধ্যা ভানির সাথে দেখা করতেই যাচ্ছে। মূলত ভানি সন্ধ্যাকে ফোনে সবকিছু বলতে চাচ্ছিল না, ভানি চাচ্ছিল সামনাসামনি সবকিছু খুলে বলবে। এই জন্যই সন্ধ্যা ভানির সাথে দেখা করতে এত দূরে এসেছে। ভানি সন্ধ্যাকে জানায় ঘটনাটি বহু বছর পূর্বের। উৎসবের সময় ছিল, ভানির স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য ভানি পূজার আয়োজনও করেছিল। এই জন্য ভানি উৎসবের স্থল থেকে ছোট বাচ্চাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এরপরই মাস্ক পরিহিত একজন ব্যক্তি জোরপূর্বক ভানিকে ধর্ষণ করে। এমনকি যাওয়ার আগে মাস্ক পরিহিত লোকটা ভানির চুলে বেলি ফুলের মালা দিয়ে ভানিকে খুন করতে যাচ্ছিল। কিন্তু ভানির বাচ্চাটা অনেক বেশি কান্না করায় সে ভেবেছিল হয়তো লোকজন এসে পড়তে পারে, এই জন্য ভানিকে জীবিত রেখে সে পালিয়েছিল। ওই রাতে ভানির সাথে যা কিছু হয়েছিল ভানি তার স্বামীর সাথে সবকিছু শেয়ার করলে ভানির স্বামী ভানিকে ভুল বুঝে তার সন্তানকে সব বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভানির কথা, যে স্বামী আমার পাশে দাঁড়ানোর কথা ছিল সেই আমার পাশে দাঁড়ায়নি, সেখানে পুলিশ কি করবে? এই জন্য আমি তখন কমপ্লেন করিনি। ভানির সাথে এটাও বলে আমার সাথে ঘটনাটি ঘটার পর এই জেলাতে অনেক মেয়ের সাথে এমন সিমিলার ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ এতে কোনো ভ্রুক্ষেপই করেনি। ভানি এটাও বলে তার ওই ছোট্ট ছেলেটির জন্য সে বেঁচেছিল, যে আজ বড় হয়েছে। এই ছেলেটির নাম হচ্ছে বোস। ভানির সাথে এখন খাবারের দোকান দেখাশোনা করে। তো ভানির থেকে সব কিছু জানার পর সন্ধ্যারা সেখানে একটি রেস্ট হাউসে ওঠে। আর ভানি যেমনটা বলেছে এই জেলায় আরও অনেকগুলো ঘটনা ঘটেছিল, তাই সন্ধ্যা রাজীবকে কল করে এবং রাজীবকে বলে গত 20 বছরে গোদাবাড়ি ডিস্ট্রিক্টের যতগুলো ধর্ষণের মামলা হয়েছিল সব কিছু তথ্য আমার দরকার। আপনার যদি এখানে পরিচিত কেউ থাকে দয়া করে তার সাথে কথা বলে আমাকে সেই তথ্যগুলো দেওয়ার ব্যবস্থা করে দিন। রাজীব তখন তার এক পরিচিত পুলিশ অফিসারের তথ্য দেয় যে ও তোমাকে সার্বক্ষণিক সহযোগিতা করবে, তবে এই বিষয়ে আমার নাম কখনোই আনা যাবে না। মানে রাজীব কখনোই এর সাথে ইনভলভ হতে চাচ্ছে না, কারণ এই তদন্তটা তো আনঅফিসিয়ালে চলছে। আর পরবর্তী দিন সকাল হতেই একজন সাব ইন্সপেক্টর গত 20 বছরে এই জেলাতে যতগুলো কেস রেজিস্টার হয়েছিল, মানে ধর্ষণ মামলা ছিল, সবগুলোর তথ্য নিয়ে আসে। সন্ধ্যারাও সেই ফাইলগুলো এবং ওই সময় পত্রিকায় যে নিউজগুলো এসেছিল সব কিছু ফলো আপ করে একে একে ওই ভিকটিমদের সাথে দেখা করতে শুরু করে। তাদের থেকেও জানার চেষ্টা করে যে আসলে তাদের সাথে কি কি ঘটনা ঘটেছিল। আর এভাবে ভিকটিমের পর ভিকটিম ঘুরতে ঘুরতে একসময় সন্ধ্যা বুঝতে পারে এই ঘটনা শুধুমাত্র একটা বা দুটো নয়, এই জেলাতে অসংখ্য মেয়ের সাথে এই ঘটনা ঘটেছিল। তবে এখনও অনেক ভিকটিমের সাথে দেখা করা বাকি। এর মধ্যে অমরের মা কল করে জানায় অমরের বাবা অনেক অসুস্থ, তাই অমরকে এখনই ফিরে যেতে হবে। কিন্তু সন্ধ্যার যেহেতু এখনও অনেক ভিকটিমের সাথে দেখা করা বাকি, তাই সন্ধ্যা এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর অমর চলে যেতে সন্ধ্যা একাই নিজের মতো করে ওই সকল ভিকটিমদের সাথে কথা বলে সকল তথ্য অ্যারেঞ্জ করতে শুরু করে। তবে সর্বশেষ ললিতা নামে এক নারীর সাথে দেখা করতে গেলে ললিতা তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার বিষয়ে কথা বলতে চাচ্ছিল না। তখন ললিতার চাচা চক্রবর্তী বাড়িতে দেখা না করে সন্ধ্যার সাথে অন্য একটি জায়গায় দেখা করে। চক্রবর্তী সন্ধ্যাকে বোঝায় যে ওর সাথে যে ঘটনা ঘটেছে সেটাও মনে করতে চায় না। ওই বিষয় নিয়ে কথা বলা ওর জন্য অনেক ডিফিকাল্ট, এই জন্য ও কথা বলতে চায়নি।
সন্ধ্যার কথা আমিও বিষয়টি বুঝতে পারছি। আসলে তাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। হয়তোবা ভবিষ্যতে তার মতো অনেক ভিকটিমদেরকে আমরা বাঁচাতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। এরপর চক্রবর্তী ললিতার সম্পর্কে সবকিছু খুলে বলতে শুরু করে, যে ললিতার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল। চক্রবর্তীর কথা একটি মেয়ের জন্য আর কি করারই থাকতে পারে, তাই সবকিছু ভুলে ওর নিজের মতো করে জীবনযাপন করতে শুরু করেছে। এদিকে সন্ধ্যার আজই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু অমর বারবার কল করে সন্ধ্যাকে পাচ্ছে না। অবশেষে রাতের বেলা সন্ধ্যার সাথে ফোনে কথা বলে। অমরের কথা, তোমার তো চলে আসার কথা ছিল, তুমি জিদ করে এখনও সেখানে বসে আছো, কালকের মধ্যে তুমি চলে আসবে। এরপর সন্ধ্যা ঘুমিয়ে পড়ে, আর আমরাও জানতে পারি সন্ধ্যার সাথে আসলে পাস্টে কী ঘটেছিল। মূলত সন্ধ্যা যখন স্কুলে পড়ে তখন শহরে নতুন একটি মুভি রিলিজ হয়েছিল, তাই সন্ধ্যা ওই মুভিটি দেখার জন্য একাই থিয়েটারে যায়। কিন্তু সন্ধ্যা তখন অনেক পুরুষের ভিড়ের মধ্যে পড়ে যায়। যে যেমনভাবে পারছিল সন্ধ্যার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সন্ধ্যার তখন করারও কিছু ছিল না। তবে এরপরই সন্ধ্যার বাবা সন্ধ্যাকে সেখান থেকে বাড়িতে নিয়ে এসেছিল। যদিও সন্ধ্যার বাবা সন্ধ্যাকে সার্বক্ষণিক সাপোর্ট করত এবং সে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সন্ধ্যার মা সন্ধ্যাকে দোষ দিচ্ছিল যে ছেলেদের মধ্যে তোর যাওয়াটা উচিত হয়নি, তোর মনে রাখা উচিত ছিল তুই একটি মেয়ে। তারপর সন্ধ্যা পুলিশে কমপ্লেন করতে চাচ্ছিল। মোট কথা, ছোটবেলা থেকেই সন্ধ্যা ডিফেন্ড করতে পছন্দ করে। যদিও এটাকে সন্ধ্যার মা বা তার দাদি জিত বলতো, আসলে এটা জিত নয়। সন্ধ্যা কখনোই অন্যের কাছে মাথা নত করতে চায়নি। সে ছোট থেকে প্রতিবাদী, আর সমাজ যেমন প্রতিবাদী নারীদেরকে জেদি বলা হয়। সিন চলে আসে প্রেজেন্টে। সন্ধ্যা তখনও ঘুমিয়েছিল। হঠাৎ করে কেউ একজন ঢিল ছুঁড়ে গেস্ট হাউসের জানালার কাঁচ ভেঙে ফেলে। সন্ধ্যাও লক্ষ্য করে মাস্ক পরিহিত কোন এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। তাই সন্ধ্যার ধারণা এই হয়তোবা সেই কিলার, মানে সে সার্বক্ষণিক সন্ধ্যাকে ফলো করছে। তো এখান থেকে যে সকল তথ্য সন্ধ্যা কালেক্ট করেছে, বাড়িতে ফিরে সন্ধ্যা পডকাস্টে সব কিছু খুলে বলতে শুরু করে। সন্ধ্যা ববির কেসের কথা সন্ধ্যা বলে যে আমি ববির কেসের তদন্ত করতে গিয়ে গোদাবাড়ি ডিস্ট্রিক্টের এমন অনেক ববির তথ্য পেয়েছি, যারা আজ পর্যন্ত নিজেদের সাথে ঘটা ঘটনার কথা সামনে এসে বলতে সাহস পায়নি, বা তাদের সাথে যা কিছু ঘটেছিল, তাদের সাথে যে অন্যায় হয়েছিল, ওই সময় পুলিশ সেগুলোতে কোনো গুরুত্বও দেয়নি। এর জন্য বছরের পর বছর যাবৎ এই রেপিস্ট বা কিলার যাই বলেন না কেন, সে নির্দ্বিধায় তার ক্রাইম করে যাচ্ছে। আর এই পডকাস্টের মধ্যেই সন্ধ্যা ললিতার গল্পটি শেয়ার করে, মানে চক্রবর্তী সন্ধ্যাকে যে গল্পটি বলেছে। সময়টা ছিল দিওয়ালির রাত। ললিতার হাজব্যান্ডের নাম ছিল রাজেশ। ওই সময় ললিতা একাই বাড়িতে ছিল, রাজেশ বাইরে। ললিতা ওই রাতে ঘর সাজাচ্ছিল। তবে রাজেশ বাড়ি ফিরে ললিতাকে খুঁজে পাচ্ছিল না, কারণ মাস্ক পরিহিত ওই কিলার ললিতাকে তখন মুখ চেপে ধরে রেখেছে। রাজেশ খুঁজতে খুঁজতে একসময় ললিতাকে পেয়েও যায়। আর ললিতা রাজেশকে কোনো কিছু বলে ওঠার আগেই ওই কিলার পিছে থেকে রাজেশের মাথায় আঘাত করে রাজেশকে বেহুশ করে ফেলে। পাশে কয়েকটি গরু বাঁধা ছিল। গ্রামে সাধারণত গরুর গলায় এক ধরনের হাড় পরানো থাকে। কিলার গরুর গলা থেকে সেগুলো একটা খুলে রাজেশের গলায় পরিয়ে রাজেশের বুকের মধ্যে লোহা জাতীয় কিছু একটা দিয়ে মেরে তাকে খুন করে। আর এরপর রাজেশের মৃতদেহের পাশেই ললিতাকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এই জন্য মূলত ললিতা ওই ঘটনার কথা শেয়ার করতে চাচ্ছিল না। সন্ধ্যাবেলা শুধু ওই রাতে নয়, এরপর ওই জেলায় এমন অনেক মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে। আর সবার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, ওই কিলার ওই সকল নারীদের উপর নজর রাখত। সে ভালো করে জানত তাদের বাড়িতে কে কে থাকে, কখন তাদের বাড়িতে একা পাওয়া যাবে। এমনকি ভিকটিমদের সাথে কথা বলে সন্ধ্যা এটাও বুঝতে পেরেছে ওই কিলার শুধুমাত্র রাতের আধারে আক্রমণ করত, আর দিনের বেলায় সাধারণ মানুষের সাথে মিলে যেত। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, প্রথম ঘটনাটি ঘটেছিল ললিতার সাথে। এত বছর পূর্বে যে ঘটনাগুলো ঘটিয়েছিল, সে কি নতুন করে আবার এই ঘটনাগুলো ঘটাচ্ছে? সন্ধ্যার এই পডকাস্টের পর রাজীব একটু নড়চড়ে বসে। যদিও রাজীব এতদিন সন্ধ্যার এই বিষয়গুলো বিশ্বাস করছিল না, তবে এখন রাজীব সন্দেহ করছে। তাই রাজীব গোদাবাড়ি ডিস্ট্রিক্টের এসপির সাথে কথা বলে যে ওই সময় আসলে এমন কি ঘটেছিল। এসপিও জানায় ওই সময় এখানে র্যান্ডম রেপ কেস ফাইল হয়েছিল, তবে কোনোটার সাথে কোনোটা তেমন কোনো কানেকশন পাওয়া যায়নি। রাজীব তার কাছে এটাও জানতে চায় যে ভিকটিমদের বেলিফুলের সাথে কোনো কানেকশন পাওয়া গিয়েছে বা প্রত্যেকের সাথে সিমিলার কিছু। এসপি বলে ওই সময়কালে ওই গ্রামগুলোতে এগুলো কমন ব্যাপার ছিল। আবার সন্ধ্যার পডকাস্টের পর সাংবাদিকরা ডিআইজির কাছে প্রশ্ন তুলছে যে আপনারা কি আসলে কিলারকে ধরতে পারবেন? আপনারা কতটুকু তদন্ত করেছেন? আপনারা কি তথ্য পেয়েছেন? ডিআইজি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করে। তবে যখন আসে সন্ধ্যার পডকাস্টের কথা, যে সন্ধ্যা এত তথ্য কীভাবে বের করলো যেটা আপনারা বের করতে পারলেন না, বা ও যেটা বলছে সেটাই কি সত্যি, সেই পুরনো কিলারকে আবার ফিরে এসেছে, এই ব্যাপারে ডিআইজি বলে যে এগুলো তো মানুষের মন গড়া কথা, সে অনেক ভালো স্টোরি লিখতে পারে।
আগে যেমন ফিকশনাল স্টোরি নিয়ে সে কাজ করত, এখন ট্রু ক্রাইমের নামে তার নিজের মন গড়া গল্প দিয়ে সে সাজিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের কাজ এগুলো নয়, আমাদের কাজ তদন্ত করে খুঁজে বের করা। সাথে সন্ধ্যার জন্য সে প্রশ্ন ছুড়ে দেয় যে সে যদি ওই সকল ভিকটিমদের তথ্য পেয়ে থাকে বা আদৌ যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে ভিকটিমগুলো কোথায়, কেন তাদেরকে সামনে আনছে না, তার কাছে কি আদৌ কোনো এভিডেন্স আছে, নাকি পুরোটাই তার মন গড়া গল্প। যতটুকু আমার মনে হচ্ছে সে পুলিশকে মিসলিড করার চেষ্টা করছে, আর এই সব কিছু করছে সে নিজেকে ভাইরাল করতে। কারণ এখন 30 সেকেন্ডের রিল বানিয়ে অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করে, এটাও তেমনই কিছু। তো ডিআইজির এই বক্তব্যের পর রাজীব সন্ধ্যার সাথে দেখা করে। রাজীবের কথা, তোমার এই ধরনের পডকাস্ট করার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল, আর এখন যেহেতু করেই ফেলেছ, তাহলে একটা প্রেস মিটিং ডেকে ওই সকল ভিকটিমদেরকে সবার সামনে তুলে ধরো, তাদের সাথে কি ঘটেছে সেগুলো প্রকাশ করো। তবে সেটা তোমার মুখে নয়, তাদের মুখ থেকে বলতে হবে। রাজীবের কথা অবশ্য যুক্তি আছে, কারণ সবাই সন্ধ্যার কথাটা বিশ্বাস করতে পারছে না। ওই ভিকটিমগুলো যখন প্রেস মিটিংয়ে নিজেদের কথাগুলো খুলে বলবে, তখনই সব কিছু বিশ্বাসযোগ্য মনে হবে। এরপর সন্ধ্যা ওই সকল ভিকটিমদের সাথে কথা বলে একটি প্রেস মিটের আয়োজন করে। তবে ঠিক প্রেস মিটের দিন সাংবাদিকরা সকাল থেকে এসে অপেক্ষা করলেও ভিকটিমদের কোনো দেখা নেই। সন্ধ্যা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা জানে তারা আসতে পারবে না। মূলত এত বছর আগের ট্রমা থেকে তারা বের হয়েছে, তারা নতুন করে আর কোনো সমস্যায় পড়তে চাচ্ছে না। এজন্য সন্ধ্যা এক সময় সাংবাদিকদের কাছে সরি বলে যে আমি তাদেরকে আনতে পারিনি। তবে ঠিক তখনই সেই লিচি আর রানী এসে পড়ে, মানে মুভির প্রথমে যে ঘটনা আমরা দেখেছিলাম সেই দুজন। আর এখানে আমরা জানতে পারি ওই ঘটনায় লিচি আসলে মারা যায়নি। রানী যখন বাড়িতে এসে লিচিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিল, আর এরপর যখন পুলিশের কাছে যাচ্ছিল, তখনই হঠাৎ করে লিচির জ্ঞান ফিরে আসে। লিচির সাথে ওই রাতের ঘটনার কথা খুলে বলে যে আসলে সেই রাতে কী ঘটেছিল। লিচি বলে নির্বাচনের সময় ছিল, আমরা যেহেতু ডান্সার ছিলাম তাই নির্বাচনী প্রচারণার জন্য আমাদেরকে নেওয়া হয়েছিল। ওই সময় চিন্না বাবু নামে এক ব্যক্তি আমাদেরকে জোরপূর্বক তার সাথে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এমআরও মানে ওই সময় যে ব্যক্তিটি তাদেরকে নিয়ে গিয়েছিল ওই লোক আসার কারণে চিন্নাবাবু নিতে পারেনি। আর যাওয়ার সময় ওই রাজনীতিবিদ লিচিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে রানীকে নিয়ে গিয়েছিল। আর এরপরই মূলত মাস্ক পরিহিত ওই ব্যক্তি লিচির উপর আক্রমণ করে। সব কিছু শোনার পর সাংবাদিকরা যখন জানতে চায় যে তাহলে আপনারা পুলিশের কাছে কেন যাননি, পুলিশ কমপ্লেন কেন করেননি, রানী বলে পুলিশ কমপ্লেন করতে আমরা গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের কোনো কমপ্লেন নেয়নি। তার সাথে এটাও বলে চিন্নাবাবু ছিল রাজনৈতিক ব্যক্তি, ওই সময় তার বেশ প্রভাব ছিল, তাই তাদের ধারণা চিন্নাবাবুর সাথে লিয়াজু করে পুলিশ তাদের কমপ্লেনটি গ্রহণ করেনি। সাথে তারা এটাও জানায় ওই সময় ওই থানার যে ইনচার্জ ছিল সে অন্য কেউ নয়, বর্তমান সময়ের ডিআইজি রাজামানি। শোনা মাত্র সকল সাংবাদিক চমকে ওঠে। ঠিক তখনই সন্ধ্যার ফোনে একটি মেসেজ আসে। ওই কিলার মূলত সন্ধ্যার ফোনে একটি মেসেজ দিয়ে একটি লোকেশন যেতে বলেছে। সন্ধ্যাও সেখানে গিয়ে দেখে পুলিশ এবং সাংবাদিকরা সেখানে এসে ভিড় করে আছে। মূলত এখানে সে নতুন একটি খুন করেছে। তার মানে কিলার সন্ধ্যাকে যে খুনের বিষয়টি বলেছিল এইটাই ছিল সেটা। আবার এদিকে ওই সময় চিন্নাবাবুর ওই কেসের সাথে ডিআইজি রাজামণির সম্পৃক্ততা থাকার কারণে ডিআইজি রাজামণিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে চিন্নাবাবু এখন শহরের অনেক প্রভাবশালী একজন রাজনীতিবিদ, সেও তার বিরুদ্ধের সকল অভিযোগ যত দ্রুত সম্ভব সলভ করার চেষ্টা করছে। আর এদিকে রাজামণিকে সরিয়ে দিয়ে এই কেসের তদন্ত করতে স্পেশাল অফিসার আনন্দিতাকে ডাকা হয়। আনন্দিতার কথা মতো প্রথমেই সন্ধ্যার স্টুডিও থেকে সন্ধ্যার যে সকল তথ্য কালেক্ট করেছিল সব কিছু জব্দ করা হয়। আর সন্ধ্যার জিনিসপত্র আনতে সন্ধ্যা থানায় গেলে সেখানে আনন্দিতার সাথে তার কথা হয়। আনন্দিতা সন্ধ্যার সাথে কথা বলে বুঝতে পারে সন্ধ্যা অনেক দূরে এগিয়ে গেছে, অনেক কিছু তথ্য সে জানে যেগুলো তারা পর্যন্ত জানে না। এজন্য আনন্দিতা রাজীবের গ্যারান্টিতে সন্ধ্যাকেও তাদের তদন্ত টিমের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। আবার এদিকে রাজামণি এসে আনন্দিতার সাথে দেখা করে। রাজামণি আনন্দিতাকে তার স্টেটমেন্টে বলে যে ওই সময় সে যখন ওই থানার দায়িত্বে ছিল রাজামণি ছিল এমএলএর লোক। রাজামণির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল অ্যাকশন নিতে হলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমিশনের প্রয়োজন ছিল, কিন্তু তারা তাকে নিরুৎসাহিত করেছে। এমনিতে যেহেতু ইলেকশনের টাইম ছিল তাই বাধ্য হয়ে সে তখন চিন্নাবাবুর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারেনি। এরপর রাজামণি যখন বের হয়ে যাচ্ছিল তখন সন্ধ্যার সাথেও দেখা হয়। আর সন্ধ্যাকে দেখে রাজামণি সন্ধ্যাকে বলে যায়, তোমার জন্যই তো সব কিছু হচ্ছে তাই না? তোমার যার সাথে বিয়ে হচ্ছে অমর আমার বন্ধুর ছেলে। রাজামণি চিন্নাবাবুকে কল করে সব কিছু বলে দেয় যে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমার ধারের কাছেও যেন আসতে না পারে। এদিকে থানার মধ্যে সবাই তদন্ত শুরু করেছে। সন্ধ্যা তখন বলছিল এই ব্যক্তি যে ক্রাইমগুলো করেছে কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট কিচ্ছু রেখে যায়নি,
এমনকি সে প্রোটেকশনও ব্যবহার করেছে। আর এই সব কিছু কোনো অশিক্ষিত ব্যক্তির পক্ষে মেনটেন করা সম্ভব নয়। তার মানে সে হয়তোবা শিক্ষিত ছিল, আর যদি ওই সময় শিক্ষিত থেকে থাকে তাহলে চাকরি নিশ্চয় করত। মূলত সন্ধ্যার ধারণা সে হয়তোবা সরকারি বেসরকারি কোনো না কোনো চাকরিতে নিয়োজিত ছিল। কিন্তু ঘটনা 20 বছরের। এত বছরের মধ্যে একটি জেলাতে অনেক অফিসার এসেছে গিয়েছে। এতগুলো অফিসারকে ফাইন্ড আউট করা বা তাদের সম্পর্কে তদন্ত করা এটা একদম প্র্যাকটিক্যাল নয়। এই জন্য আনন্দিতা ওই বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আবার গতকাল যে মেয়েটির খুন হয়েছে তার নাম ছিল আসমি। ববির যখন খুন হয়েছিল তখন সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। তবে এবার আসমির শরীরে একটি তৃতীয় ব্যক্তির হেয়ার স্যাম্পল পাওয়া গিয়েছে, যেটা আসমির বা আসমির বয়ফ্রেন্ডের ছিল না। হতে পারে এটা হয়তো বা কিলারের। এই জন্য ডিএনএ টেস্ট করতে পাঠানো হয়। এটা জানার পর সন্ধ্যা রাজীবকে বলছিল, আমরা চিন্নাবাবুর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে এটার সাথে ম্যাচ করাতে পারি। কিন্তু রাজীবের কথা আনন্দিতাকে না বলে বা তার পারমিশন না নিয়ে কোনোভাবে এটা করা যাবে না। আর চিন্নাবাবু এখন শহরের একজন বড় রাজনীতিবিদ। যদি কোনোভাবে প্রকাশ হয় তারা চিন্নাবাবুকে টার্গেট করছে বা তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাহলে হয়তোবা সমস্যা হতে পারে। কিন্তু সন্ধ্যা এসবে তোয়াক্কা করে না, তাই রাজীবকে তার সাথে যেতে বাধ্য করে। চিন্নাবাবু আগে থেকে জানতো রাজীবরা হয়তো আর তদন্ত করতে আসবে, তাই সে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে। সন্ধ্যা যখন তার কাছে বিভিন্ন বিষয় জানতে চায় যে ওই সময় আসলে কি ঘটেছিল, মানে লিচ্চির বিষয়টা, তখন চিন্নাবাবু নিজেকে বাঁচানোর জন্য নিজের মতো করে সাজানো গল্প শোনায়। সাথে এটা বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল, তবে সেটা লিচ্চির নয়, তার ওয়াইফের। মানে ওই সময় সে খুন করার চেষ্টা করার কারণে তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছিল, আর পরবর্তীতে সে ওই নারীকে বিয়ে করেছে, মানে বর্তমান তার স্ত্রী যে। এতে করে অবশ্য সন্ধ্যার সন্দেহ হয় যে চিন্নাবাবু হয়তো বা সবকিছু ঢাকার জন্য এমনটা করেছে। এই জন্য সন্ধ্যা একটু চালাকি করে ওয়াশরুম ব্যবহার করার কথা বলে ওয়াশরুম থেকে চিন্নাবাবুর টুথব্রাশ কালেক্ট করে নিয়ে আসে এবং রাজীবকে দিয়ে বলে, এখন এটা ডিএনএ স্যাম্পল আপনারা ম্যাচ করাতে পারেন। এদিকে কেসের তদন্ত করতে গিয়ে সন্ধ্যাকে থানাতেই বেশি সময় কাটাতে হচ্ছে, তাও আবার ইন্সপেক্টর রাজীবের সাথে। তাই ঠিকমতো সে অমরের সাথে কথা বলতে পারছে না বা সময় দিতে পারছে না। অমরও বিষয়টা লক্ষ্য করছে সন্ধ্যা রাজীবের সাথে অনেক বেশি সময় পার করছে, যেটা অমরের একদম পছন্দ হচ্ছিল না। তাই অমর সন্ধ্যার সাথে একটি রুট ব্যবহার করছিল, মানে ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু সন্ধ্যার মনের মধ্যে তো এমন কিছু নেই, সে তো শুধুমাত্র তার কাজ করে যাচ্ছে। তাই সন্ধ্যা এক সময় রাগ করে অটো নিয়ে বাড়িতে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন প্রেস মিটে, যেখানে আনন্দিতা বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিল। তখনই সাংবাদিকদের মধ্য থেকে জানতে চাওয়া হয় যে আপনারা কোন বেসিসে চিন্নাবাবুকে নিয়ে তদন্ত করছেন। কিন্তু আনন্দিতা যতটুকু জানে তারা তো এটা করছে না, তার মানে হয়তোবা রাজীব করেছে। তাই আনন্দিতা নিজের মতো করে প্রেসকে সামাল দেয়, আর এরপর রাজীবকে স্পষ্ট করে বলে দেয়, এরপর থেকে তোমরা কেউই আমার অনুমতি ছাড়া এমন কিছু করবে না। তখনই চিন্নাবাবুর ডিএনএ রিপোর্ট এসে পড়ে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা যে হেয়ার স্যাম্পল পেয়েছিল তার সাথে ম্যাচ করেনি। তার মানে সন্ধ্যা ভুল ধারণা করেছে। আবার গত রাতের ঘটনা নিয়ে অমর সন্ধ্যার সাথে কথা পর্যন্ত বলছে না, ফোনটাও রিসিভ করছে না। তবে অমরের কাছ থেকে তাদের ফাইটের বিষয়টি জানতে পেরে অমরের বাবা মা সন্ধ্যার বাড়িতে এসে দেখা করে। সাথে সন্ধ্যাকে বলে যে ওর কাছে আমরা সবই শুনেছি, আমরা বুঝতে পারছি একজন কাছের বান্ধবী মারা গেলে কতটা কষ্ট লাগে, আর তুমি যা কিছু করছো তোমার বান্ধবীর জন্যই, আর এর জন্য তোমার যা করতে হয় করে যাও। আমার ছেলের সাথে ফাইট করতে হলে করো। সাথে অমরের মা এটাও বলে যায়, কাল আমরা শপিং করতে যাব, সেখানে ওকে নিয়ে যাব, তোমার যা ইচ্ছা বলতে পারো, আমি কিচ্ছু বলবো না। ওই যে বলেছিলাম শ্বশুর শাশুড়ি এতটাই ফ্রেন্ডলি যে তারা এখন সন্ধ্যাকে সাপোর্ট করছে, আর এমন শ্বশুর শাশুড়ি পাওয়া একদমই ভাগ্যের ব্যাপার। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই থানার কন্ট্রোল রুমে সেই কিলারের কল আসে। আনন্দিতা তার সাথে কথা বলার চেষ্টা করলে কিলার জানে থানার সামনে একটি বাসের মধ্যে সে লাল রঙের একটি বক্স রেখেছে। সাথে সাথে বক্সটি কালেক্ট করে নিয়ে আসা হয়। কিলার জানায় 2020 সালে সে একটি খুন করেছিল। যে নারীকে সে খুন করেছিল এটা তারই একটি স্মৃতি। মূলত আনন্দিতা প্রেস মিটে কিলারকে কাওয়ার্ড বলেছিল যে সে লুকিয়ে এগুলো করছে। কিলারের কথা, আমি কাওয়ার্ড না, আমি তোমাদের মধ্যে বসবাস করি। সাথে সে এটাও জানায় তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সে একদমই পছন্দ করে না। রিসেন্টলি যে খুনটা হয়েছে মানে আসমিও তাকে নিয়ে বাজে কিছু কথা বলেছিল, তাই আসমিকে খুন হতে হয়েছে। এমনকি সন্ধ্যাকেও এই ব্যাপারে সে আগে থেকে অ্যালার্ট করেছিল, কিন্তু পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। তাই কিলার স্পষ্ট করে আনন্দিতাকে বলে দেয়, নতুন করে কোনো কিছু হওয়ার আগে পারলে আমাকে ধরো, নয়তো একের পর এক খুন হতেই থাকবে, বলে কল কেটে দেয়। আনন্দিতারা তখন আসমির প্রোফাইল চেক করে দেখে আসমি কিলারকে নিয়ে অনেক বাজে কিছু বলেছিল। আনন্দিতার কথা, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলা যদি ওর খুন হয়, তাহলে সন্ধ্যা যেটা করেছে
তাতে সন্ধ্যার সাথে কি হতে পারে? তার মানে কিলারের পরবর্তী টার্গেট হয়তোবা সন্ধ্যা হতে পারে। এই জন্য রাজু সাথে সাথে সন্ধ্যাকে কল করে। সন্ধ্যা তখন তার শ্বশুর শাশুড়ি এবং অমরকে নিয়ে আইকন শপিং মলে কেনাকাটা করছে। এদিকে কিলার যে নম্বর থেকে কল করেছিল সেই নম্বরের লোকেশন টেস্ট করে দেখা যায় আইকন মল থেকে কিলার কল করেছে। তার মানে কিলার সন্ধ্যার পিছু করছে। এই জন্য রাজু সন্ধ্যাকে যত দ্রুত সম্ভব মল থেকে বের হয়ে যেতে বলে। সন্ধ্যাও এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে বের হয়ে যাচ্ছিল। তবে যাওয়ার সময় রাজামণির সাথে দেখা হয়। রাজামণিও জানায় তার মেয়ের জন্য শপিং করতে সে এসেছিল। তবে সন্ধ্যা সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে যায়। এমনকি রাতের বেলা স্বপ্ন দেখে তার চোখের সামনেই কিলার তার বয়ফ্রেন্ড অমরকে গলা কেটে খুন করছে। এমন স্বপ্ন দেখে সন্ধ্যা একদম ঘাবড়ে যায়। তাই সন্ধ্যা অনেক চিন্তাভাবনা করে আবার নতুন একটি পডকাস্ট করে, যেখানে কিলার বিষয় বলে যে তার প্রথম ভিকটিম ছিল ললিতা। এরপর থেকে একের পর এক ভিকটিম বেড়েই চলেছে। তার মানে এই একজন বিকৃত মস্তিষ্কের সিরিয়াল কিলার, যার মধ্যে কোনো ভয় বা অনুশোচনা নেই। বেশ কিছুক্ষণ পডকাস্ট করে সন্ধ্যা স্টুডিও থেকে বের হয়ে নিচে আসে। আর ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন আগুন ছুড়ে সন্ধ্যাদের কাঠটিতে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যাও সাথে সাথে বের হয়ে দেখে মাস্ক পরিহিত সেই লোকটা দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তার পিছু করে। এমনকি পিছু করতে করতে একটি পুরাতন বাড়িতে চলে যায়। সেখানে ওই কিলার সন্ধ্যার উপর আক্রমণ করে। তবে সন্ধ্যা নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে অবশেষে পাশে থাকা একটি ইট দিয়ে ওই কিলারের মাথায় আঘাত করলে কিলার সেন্সলেস হয়ে যায়। আর এরপরই দেখা যায় সন্ধ্যার উপর যে আক্রমণ করেছে সে অন্য কেউ নয়, কিলারের যে ভিকটিম ছিল ভানি, সেই ভানির ছেলে বোস। সন্ধ্যারও মনে পড়ে ভানির সাথে কথা বলতে গিয়ে বোসকে সে দেখেছিল। এরপর বোসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সন্ধ্যাও জানতে চায় তুমি কেন আমার উপর আক্রমণ করেছ, কেন আমাকে ফলো করছিলে? বোস তখন জানায় সে রাগের বশে করেছে। কারণ বোসের কথা তার মায়ের সাথে যা কিছু হয়েছিল সেই ঘটনার জন্য তার মায়ের জীবনটা একদম শেষ হয়ে গিয়েছে। সারা জীবন তার মধ্যে একটা ক্ষত নিয়ে তার বাঁচতে হয়েছে। যে বিষয়গুলো সে ভুলে গিয়েছিল সব কিছু সন্ধ্যা মনে করিয়ে দিয়েছে। এমন সিচুয়েশনে একজন ব্যক্তি কিভাবে বেঁচে থাকে সেটা বোস ভালো করে জানে। কারণ বোসকে অনেকেই জারজ সন্তান বলে আখ্যায়িত করত, যেটা বোস একদমই পছন্দ করত না। তারপরে কোনোভাবে মাকে নিয়ে নতুনভাবে জীবনযাপন করছিল। সন্ধ্যার জন্য সবকিছু ওলটপালট হয়ে গেছে। তাই সন্ধ্যার উপর রাগ করেই মূলত বোস এই ডিসিশন নিয়েছিল। এতে করে সন্ধ্যা এখন ধারণা করছে আসলে সে জিদের বসে শুধুমাত্র ববির খুনিকে খোঁজার জন্য বা ওই কিলারকে খোঁজার জন্য অনেকে জীবনই হয়তো নষ্ট করছে। যারা সেই ট্রমা থেকে বের হয়ে এসেছিল তাদেরকে আবার সেই ট্রমার মধ্যে ফেলছে। আর এটা শুধুমাত্র তার জিদের জন্য হচ্ছে। এই জন্য সন্ধ্যা এই সব কিছু থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা তার পডকাস্টও বন্ধ করে দেয়। তবে জনমনে এখনও প্রশ্ন রয়েছে, সন্ধ্যা হঠাৎ করে কেন এটা বন্ধ করে দিল? আর এর পিছে সত্যিটা কি? এই ভিকটিমদের সাথে যা কিছু হচ্ছে তারা কি কখনো ন্যায় বিচার পাবে না? ওই কিলারের রহস্য কি সামনে আসবে না? আবার এদিকে সন্ধ্যা সরে যাওয়ার পর রাজীব আর আনন্দিতাও সন্ধ্যাদের থিওরির কথা বলেছিল সেই থিওরিতে কাজ করতে শুরু করে। কারণ তারাও একটা ডেড এন্ডে চলে এসেছে। তারাও কোনো কিছু তথ্য পাচ্ছিল না। এই জন্য সন্ধ্যা যেমনটা বলেছিল যে ওই সময় ওই ডিস্ট্রিক্টে যে সকল সরকারি বা বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা কাজ করেছে তাদের ভিতর থেকে কেউ হয়তো বা এটা করতে পারে। তাই ওই টাইম ফ্রেমের মধ্যে যতগুলো অফিসার সেখানে ছিল বা যারা কাজ করেছিল সবার তথ্য কালেক্ট করে তাদের প্রোফাইল যাচাই করতে শুরু করে। এর মধ্যে সন্ধ্যাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। তাই এঙ্গেজমেন্ট উপলক্ষে অমর তার বন্ধুদের নিয়ে বার একটি পার্টি দিচ্ছিল। অন্যদিকে রাজীবদের প্রোফাইলিং হয়ে গেছে। তাই রাজীব সন্ধ্যাকেও একটি কপি পাঠিয়ে দিয়ে চেক করে দেখতে বলে। তবে সন্ধ্যা রাজীবকে অনুরোধ করে, দেখুন আমি এসব থেকে বের হয়ে এসেছি, আমাকে আর এর মধ্যে টানবেন না। এদিকে সন্ধ্যা যখন রাজীবের সাথে কথা বলছিল ঠিক তখনই অমরের বাবা কল করে জানায় অমরের মা মারা গেছে। সাথে সাথে অমর সন্ধ্যাকে নিয়ে বাড়িতে ছুটে যায়। আর গিয়ে দেখে সিঁড়ির পাশে তার মায়ের রক্তাক্ত বডি পড়ে আছে। অমরের বাবা জানায় উপর থেকে পড়ে তার মায়ের মৃত্যু হয়েছে। সিন চলে যায় পরবর্তী দিন। অমরের মায়ের মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু সবাই এসেছে। তার মধ্যে রাজামণিও। রাজামণি অমরকে বোঝায় সিআই রাজীবের সাথে আমার কথা হচ্ছে, তোমার মায়ের পোস্টমর্টম করতে হবে না, তোমরা সৎকার করতে পারো। কিন্তু সন্ধ্যার এখানে সন্দেহ হচ্ছে। সন্ধ্যার কথা আমি আন্টির মাথার পিছে আঘাতের চিহ্ন দেখেছি। এটা স্বাভাবিক নাও হতে পারে। এমনও হতে পারে যে কিলার হয়তো বা এটা করেছে। তাই সত্যটা জানতে কিলারকে ধরতে আন্টির পোস্টমর্টম করাটা জরুরি। এটা শুনে অমর মনে করে সন্ধ্যা হয়তোবা তার কেস সলভ করার জন্য তার মাকে পর্যন্ত ব্যবহার করতে চেষ্টা করছে। যে আমার মা মারা গেছে, তুমি তোমার জিদের জন্য আমার মায়ের ডেড বডি পর্যন্ত ইউজ করবে। অবশ্য সন্ধ্যার বাবা মা এবং অমরের বাবা বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সিন চলে যায় রাতের বেলা। সন্ধ্যা বাড়িতে ফিরে তার বেডের পাশে সাইড টেবিলে একটি পুতুল দেখে তার মনে পড়ে অমরের মা বলেছিল তার বিয়ের পর থেকে সেই পুতুলটা নিজের কাছে রাখত।
নাম দিয়েছিল বুচ্চি। সবসময় পুতুলটার সাথে কথা বলতো। আর সন্ধ্যা যেহেতু ওই বাড়ি বউ হয়ে যাবে, তাই অমরের মা সন্ধ্যাকে এই পুতুলটি গিফট করতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যা তখন আনেনি। এখন অমরের মা মারা যাওয়ায় সন্ধ্যা এই পুতুলটি নিয়ে এসেছে। আর অন্যদিকে টিচির এক এসআই হায়দ্রাবাদের সিরিয়াল কিলিংয়ের এই নিউজটি দেখে রাজীবকে কল করে জানায়, 2020 সালে আমাদের এখানেও একই প্যাটার্নে একটি কেস ফাইল হয়েছিল। আমি আপনাকে ডিএনএ রিপোর্ট সহ সব তথ্য পাঠাচ্ছি। এই জন্য রাজীবরা এখন ওই লিস্টটি শর্ট লিস্ট করছে যে এখান থেকে কোন কোন ব্যক্তি টিচিতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। এদিকে সন্ধ্যা অমরের মার ওই পুতুলটি হাতে নিয়ে দেখে এই পুতুলটি মাঝখান থেকে খোলা যায়। এমনকি এই পুতুলের মধ্যে ছোট ছোট অনেকগুলো পুতুল রয়েছে। আর এভাবে খুলতে খুলতে একদম সেন্টারে গিয়ে একজোড়া নূপুর আর একটি স্বর্ণের কানের দুল পাওয়া যায়। কানের দুলটি দেখা মাত্রই সন্ধ্যা পুরো চমকে ওঠে, কারণ এই সেই কানের দুল যে কানের দুল সন্ধ্যা ববিকে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কানের দুল অমরের মায়ের এই পুতুলের মধ্যে কোত্থেকে এলো? আবার এদিকে টিচি থেকে যে ডিএনএ স্যাম্পল পাঠানো হচ্ছে, সেই ডিএনএ স্যাম্পল এখনকার যে ডিএনএ স্যাম্পল ছিল, মানে কিলারের যে চুল পাওয়া গিয়েছিল তার সাথে পুরো ম্যাচ করে গিয়েছে। আর ওই সময় টিচিতে কোন ব্যক্তি ট্রান্সফার হয়েছিল সিস্টেমে চেক করতেই একজনের প্রোফাইল সামনে আসে। আবার এদিকে সন্ধ্যাও রাজীবের দেশে ফাইলটি চেক করে। আর এরপরে সামনে আসে খুনির পরিচয়। আর এই খুনি অন্য কেউ নয়, অমরের বাবা রাম, যে একসময় আর্টিস্টিক হেরিটেজ ডিপার্টমেন্টে চাকরি করত। সেই বছরের পর বছর যাবত এই ক্রাইমগুলো করে আসছে। তাই রাজীবরা এটা দেখা মাত্রই সন্ধ্যার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। কিন্তু সন্ধ্যার কাছে পৌঁছানোর আগেই সন্ধ্যা খাবার নিয়ে অমরদের বাড়িতে পৌঁছে যায়। কারণ সন্ধ্যা তো অমরের বাবা রামের পুরো বিষয়টা জেনে গেছে। যেহেতু অমরের মা মারা গেছে, তাই সন্ধ্যা খাবার আনার বাহানায় এখানে এসেছে। এমনকি সে অমরের বাবাকে এটাও বুঝতে দিচ্ছে না যে সে তাকে চিনে ফেলেছে। কিন্তু সন্ধ্যা যখন ওয়াশরুমে যায়, সন্ধ্যার ফোনে রাজীবের কল দেখে রাম স্পষ্টই বুঝতে পারে সন্ধ্যা হয়তোবা তাকে চিনে ফেলেছে। তাই সন্ধ্যা ফিরে এলে রামের বলে, আমার ক্ষুধা নেই, আমার মাথা ব্যথা করছে, আমাকে একটা কফি তৈরি করে দাও। তাই সন্ধ্যা কফি বানাতে চায়। আর পিছে পিছে রামের বাবা গিয়ে সন্ধ্যাকে পুরো বিষয়টি খুলে বলে যে এতদিন পর্যন্ত এই ক্রাইমগুলো সে করছে, তার স্ত্রীকেও সে খুন করেছে। রাম একসময় সন্ধ্যার উপর আক্রমণ করে। সন্ধ্যা বাঁচার জন্য ফাইট করে যাচ্ছিল, কিন্তু অমরের বাবার সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই পাশে একটি কাঁটা চামচ পেয়ে সন্ধ্যা ওই কাঁটা চামচ নিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে এর মধ্যে পুলিশ এসে পড়ে। আর এরপর থানায় নিয়ে রামকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিন্তু রাম কোনোভাবেই কোনো কথার উত্তর দিচ্ছিল না। সে যে ক্রাইম করেছে তার সকল এভিডেন্সই পুলিশের কাছে আছে, তারপরও সে মুখ খুলছিল না। তাই সন্ধ্যা নিজে কথা বলতে যায়। আর এখানে সন্ধ্যা আরেকটা টুইস্ট রিভিল করে। মূলত এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি ললিতা ছিল রামের প্রথম ভিকটিম। আসলে প্রথম ভিকটিম ললিতা ছিল না, তার আগেও তার একটা ভিকটিম ছিল যেটা সে গোপন রেখেছে। সন্ধ্যা সে ভিকটিমের ফটো দেখায়। আর এরপরে রামের পাস্ট সামনে আসে। মূলত এই ফটোতে যে নারীকে দেখা যাচ্ছে সে ছিল রামের মামি। কারণ রামের বাবা মা মারা যাওয়ার পর সে যখন অনাথ হয়ে গিয়েছিল, রামের মামা তখন তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। রামের মামি তাকে মায়ের মতো যত্নে বড় করেছে, তাকে আদর যত্ন দিয়েছে। রাম বলে, আমার মামি অনেক ভালো মানুষ ছিল, সে অনেক সুন্দর নৃত্য করত, তার কাছে নাচ শিখতে অনেক মেয়েরা আসত। সাথে রাম এটাও বলে তার মামির ভালো চেহারার পিছনে এক দুশ্চরিত্রা নারী ছিল, যে সবসময় রামের শরীর স্পর্শ করার চেষ্টা করত। রামের মামার অনুপস্থিতিতে তাকে নিজের কাছে রাখত। রাম শুরু থেকে নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করেছে, কখনো সাহস করে মামার কাছে কিছু বলতে পারত না। কিন্তু অবশেষে একদিন রামের মামার অনুপস্থিতিতে রামের মামি রামের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ঠিক তখনই রামের মামা এসে পড়ায়। রামের মামি নিজেকে প্রোটেক্ট করতে রামের উপর দোষ চাপিয়ে দেয় যে তোমার অনুপস্থিতিতে দেখো ও আমাকে কি করার চেষ্টা করছিল। রামের মামা তখন রামকে পেটাতে শুরু করে যে তোকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি, আর শেষ পর্যন্ত তুই এটা করতে গেলি। কিন্তু রাম তো জানতো যে সত্যিটা কি, তাই রাম এটা সহ্য করতে না পেরে উল্টো নিজের মামাকে খুন করে ফেলে। আর এই সব কিছু ঘটেছিল রামের মামির জন্য। তাই রাম রাগের বশে রামের মামি সবসময় যেটা চাইতো তাকে সেটাই উপহার দেয়, মানে তাকে ধর্ষণ করে হত্যা করে। এটাই ছিল তার প্রথম ভিকটিম। রামের কথা সে আমার মধ্যে রাগ তৈরি করে দিয়ে সে তো মরে গিয়েছে, সে বেঁচে গিয়েছে, কিন্তু আমার রাগ তো থামেনি। তাই যখনই আমি আমার চোখের সামনে আমার মামির মধ্যে কোনো নারীকে দেখেছি, তখনই আমি ওই নারীর মধ্যে আমার মামিকে কল্পনা করে তার উপর আমার রাগ ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি। আর এভাবেই দিনের পর দিন সে এক একটি নারীকে করে এসেছে। তবে এখানে তার একটা প্যাটার্ন ছিল। তার মামি যেহেতু অনেক ভালো নাচতে পারত, সবসময় পায়ে ঘুঙুর বাঁধা থাকতো, তাই ওই ঘুঙুরের মতো জিনিস যখনই কাউকে ব্যবহার করতে দেখেছে
বা কারো পায়ে ঘুঙুর দেখেছে বা কারো ব্যাসলেটের সাথে ওইরকম কিছু দেখেছে, তাদেরকে সে টার্গেট করেছে। মানে ওই সকল জিনিসগুলো দেখলেই তার মামির কথা মনে পড়ত, আর মামির উপর রাগ ঝাড়তেই সে ওই সকল নারীকে ভিকটিম তৈরি করত। সন্ধ্যার কথা আপনি ওই সময় এই কাজগুলো করেছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন। এরপর আবার কেন শুরু করলেন? এই প্রশ্নের জবাবে রাম জানায়, ওই সময় তার পরিবারের কথা চিন্তা করে সে এই ক্রাইম বন্ধ করেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সে জানতে পারে সে ডিমেনশিয়া রোগী, 3য় স্টেজে আছে। যে কোনো সময় সে তার সব কিছু ভুলে যাবে। রামের কথা, যে মামি আমার জীবনটা এমন তৈরি করেছে, আমি ওকে কখনো ভুলতে পারবো না। আমি জানতাম কিছুদিন পর আমি সব ভুলে যাব, তাই আমি ওর কথা মনে রাখতেই, ওর প্রতি যে রাগ ছিল সেটা আমি নিজের মধ্যে রাখতে আমি নতুন ভিকটিমদের খুঁজতে শুরু করি। আর তখনই মূলত ববিকে সে দেখেছিল। আর ববি ওই সময় সন্ধ্যার বিয়েতে ডান্স করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাই ববির কাছে ওই ঘুঙুর দেখে রামের মাথা একদম ওলটপাট হয়ে যায়। তাই রাম ববিকে তার ভিকটিম তৈরি করে। এখন আসে অমরের মায়ের খুনের বিষয়ে, যে অমরের মাকে কেন তাহলে খুন করল। মূলত রাম যখনই কাউকে খুন করত, তার পায়ের নুপুর, তার ঝুমকা, মানে ঘুঙুর সদৃশ ওই রকম কোনো কিছু পেলে তার অলংকারগুলো কালেক্ট করে নিজের কাছে রাখত। মানে এগুলো দেখে সে আনন্দ পেত, আর এগুলোর একটা কালেকশন সে বক্সে করে তার আলমারিতে লুকিয়ে রেখেছিল। মূলত ওই দিন রাতে অমরের মা ওই বক্সের মধ্যে সব জিনিস দেখতে পেয়েছিল, যেটা দেখা মাত্র তার সন্দেহ হয় যে এগুলো এখানে কি করছে। তাই রামের গোপনে সে সেখান থেকে একজোড়া নুপুর আর একটি কানের দুল তার এই পুতুলের গোপন চেম্বারের মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু এতক্ষণে রাম সবকিছু দেখে ফেলায় সে বুঝতে পেরেছিল যে অমরের মা সবকিছু প্রকাশ করে দিতে পারে। তাই সে অমরের মাকে দোতলা থেকে ফেলে খুন করেছিল। আর এখন পর্যন্ত সে যে ক্রাইমগুলো করেছে তার জন্য তার বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ সে তো এমনিতেই সবকিছু ভুলে যাবে। যাদের সবকিছু মনে থাকবে তারা কষ্ট পাবে, সে তো কোনো কষ্ট পাবে না। এদিকে রামের পুরো স্টেটমেন্টটি রেকর্ড করা হয়েছে, তাই তার স্টেটমেন্টের ভিত্তিতে আইনগতভাবে তার সাজা হয়। আর অন্যদিকে সবকিছু জানার পর সন্ধ্যা তার পডকাস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় যে আসলে কি হয়েছিল। সন্ধ্যা ওই সকল নারীকে ধন্যবাদ দেয় যাদের কারণে সে সত্যিটা জানতে পেরেছে, কারণ তারা যদি নিজেদের জায়গা থেকে এগিয়ে না আসতো তাহলে হয়তোবা এই খুনি আজ ধরা পড়তো না। এর দ্বারা সন্ধ্যা এটাই বোঝানোর চেষ্টা করে যে আমাদের সাথে যে ক্রাইমে হোক না কেন, সেটাকে বন্ধ করতে বা ওই অপরাধীকে শাস্তি দিতে আমাদের সাহস করে এগিয়ে আসতে হবে, নয়তো আমরা ভিকটিমই থেকে যাব। কখন এটা বন্ধ হবে না। যদিও অমরের বাবা এই অপরাধ করেছে, সেখানে অমরের তো কোনো হাত নেই, অমর তো একদমই নির্দোষ। তাই অমরকে স্বামী হিসেবে মেনে নিতে সন্ধ্যার কোনো আপত্তি নেই। এর ভিতর দিয়ে মুভিটা শেষ হয়। তো সন্ধ্যা যে সাহসিকতা নিয়ে রামের মতো একজন সিরিয়াল রেপিস্ট এবং সিরিয়াল কিলারের রহস্য উন্মোচন করলো, সেটা সত্যি প্রশংসনীয়। তো সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।